বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী জুডিথ ইগলেজারের লেখা কনভারসেশনাল ইন্টেলিজেন্স বইটি। রাত তখন প্রায় 10টা। অফিস থেকে ফিরে রুমি তার ব্যালকনিতে বসেছিল, হাতে চায়ের কাপ আর মাথায় একরাশ চিন্তা। আজকের দিনটা একটু অদ্ভুতভাবেই কেটেছে। মিটিংয়ের সময় তার এক সহকর্মী তার কথার মাঝখানেই তাকে থামিয়ে দিয়েছিল, আর তাতে রুমির খুব খারাপ লেগেছিল। তারপর সে ভাবল, এত ছোট একটা ব্যাপারে আমি এতটা প্রতিক্রিয়া কেন দেখালাম। তার মনে পড়ল কয়েক সপ্তাহ আগে সে একটা বইয়ের ব্যাপারে পড়েছিল, জুডিথ ইগলেজারের কনভারসেশনাল ইন্টেলিজেন্স। তাতে লেখা ছিল যে কথাবার্তা শুধু শব্দ নয়, তা আমাদের মস্তিষ্কের রসায়নকেও বদলে দিতে পারে। আর এখন রুমির মনে হচ্ছিল যে কথাটা হয়তো সত্যি। সে জুতো পায়ে দিয়ে সোসাইটির পার্কের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগলো, কি করে একজন মানুষের কথা আমাদের পুরো মেজাজটাই খারাপ করে দিতে পারে। আবার কখনো কখনো কারো একটা সাধারণ প্রশংসার কথা শুনলে মনটা এতটাই ভালো হয়ে যায় যে সারাটা দিন উজ্জ্বল মনে হয়। এই কথাবার্তার মধ্যে এমন কি জাদু আছে? আসলে এটা জাদু নয়, এটা নিউরোসায়েন্স। আমাদের মস্তিষ্কে দুটি প্রধান রাসায়নিক পদার্থ থাকে যা কথোপকথনে প্রতিক্রিয়া জানায়, কর্টিসল এবং অক্সিটোসিন। যখন কেউ আমাদের বিচার করে, কথার মাঝে বাধা দেয় বা বিশ্বাস করে না, তখন আমাদের মস্তিষ্কে কর্টিসল নিঃসৃত হয়, যা এক ধরনের স্ট্রেস হরমোন। এই রাসায়নিক আমাদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের কিছুটা আত্মরক্ষামূলক করে তোলে। মানে আমরা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে নিজেদের বাঁচাতে শুরু করি, বিশ্বাস করতে পারি না এবং আমাদের কর্মক্ষমতাও কমে যায়। এবার রুমি বুঝতে পারছিল যে যখন তার সহকর্মী তার কথা থামিয়ে দিয়েছিল, তখন তার মস্তিষ্ক একটা বিপদ সংকেত পেয়েছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার সাথে লড়াই বা তর্ক করতে চাইছে। সেই মুহূর্তে তার চিন্তাভাবনা স্পষ্ট ছিল না, আর তাই কথাটা তার গায়ে লেগেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই কথোপকথন যদি অন্যভাবে হতো, যদি তার সহকর্মী বলতো, রুমি তোমার কথাটা ভালো, আমি শুধু এর সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই, তাহলে হয়তো তার প্রতিক্রিয়া অন্যরকম হতো। কেন? কারণ সেই পরিস্থিতিতে অক্সিটোসিন নিঃসৃত হতো, যা বিশ্বাস এবং সংযোগের হরমোন। যখন আমরা কারোর সাথে সম্মানের সাথে কথা বলি, তার কথা শুনি এবং তাকে বিচার না করি, তখন আমাদের মস্তিষ্ক নিরাপদ বোধ করে। তখন সামনের মানুষটিকে আমাদের আপন মনে হয়। রুমির আরেকটি ঘটনা মনে পড়ল। একবার যখন তার ম্যানেজার তাকে বলেছিলেন, তোমার আইডিয়াটা খুব মূল্যবান, চলো এটা নিয়ে একসাথে আরও ভাবা যাক, তখন তার কি দারুণ অনুভূতি হয়েছিল। তার মনে হয়েছিল যেন সে সেই কথোপকথনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তখন তার মধ্যে অনুপ্রেরণাও জেগে উঠেছিল, আর সেদিন সে খুব ভালোভাবে কাজও করেছিল। এটাই হলো পার্থক্য, যখন আমরা কথাবার্তার মাধ্যমে মানুষের মধ্যে বিশ্বাস জাগাই। কথার একই থাকে, কিন্তু বলার ধরন, শব্দ এবং আবেগ বদলে গেলে ফলাফলও পুরোপুরি বদলে যায়। রুমি পার্কের একটা বেঞ্চে গিয়ে বসল। তার পাশে এক কাকা এসে বসলেন, যিনি প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে বেরোন। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে? রুমি হেসে বলল, না, এমনি ভাবছিলাম যে মানুষ কিভাবে কথা বলে আর তার কি প্রভাব পড়ে। কাকা বললেন, আরে বাবা, কথা তো ওষুধের মতো, ঠিকভাবে দিলে মনে শান্তি দেয় আর ভুলভাবে দিলে বিষ হয়ে যায়। রুমির মনে হলো যেন সে ইগলেজারের বইয়ের একটি বাস্তব সংস্করণ শুনছে। তার আরেকটি উদাহরণ মনে পড়ল, যখন তার ছোটবেলার বন্ধু উজ্জ্বল তার সাথে দেখা করতে এসেছিল। দুজনে বহু বছর পর দেখা করেছিল, কিন্তু তাদের কথোপকথন এতটাই খোলামেলা এবং স্বচ্ছন্দ ছিল যে মনেই হচ্ছিল না যে তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল। দুজনেই মন খুলে কথা বলেছিল, তাদের স্ট্রাগল, ভয় এবং স্বপ্নের কথা। আর সেই কথোপকথনের পর রুমির এমন মনে হয়েছিল যেন তার কাঁধ থেকে কোনো মানসিক বোঝা নেমে গেছে। কেন? কারণ সেখানে পরিপূর্ণ বিশ্বাস ছিল, কোনো বিচার ছিল না, ছিল শুধু সংযোগ। রুমি বুঝতে পারল যে একজন মানুষ কিভাবে কথা বলে তা শুধু তার ব্যক্তিত্বই প্রকাশ করে না, বরং তার প্রভাব সামনের মানুষটির মস্তিষ্কের ওপরেও পড়ে। যদি আমরা মানুষের সাথে এমনভাবে কথা বলি যাতে তারা নিরাপদ এবং মূল্যবান বোধ করে, তাহলে তারা স্বাভাবিকভাবেই আমাদের সাথে যুক্ত হতে চায়। আর যদি আমরা রূঢ় বা উদাসীন হই, তাহলে তারা দূরে সরে যেতে শুরু করে। এবার রুমি সচেতনভাবে লক্ষ্য করতে শুরু করলো যে মানুষ কিভাবে কথা বলে। পরের দিন অফিসে যখন তার এক জুনিয়র তার কাছে কিছু জিজ্ঞাসা করতে এলো এবং সে কিছুটা নার্ভাস ছিল, তখন রুমি প্রথমে হেসে বলল, শান্ত হও,
তুমি যা বলবে আমরা আগে শুনবো, তারপর আলোচনা করব। এই ছোট্ট একটি বাক্য তার জুনিয়রের মুখে আত্মবিশ্বাস এনে দিল। সে অনুভব করল যে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধীরে ধীরে রুমি তার কথোপকথনে সচেতন হয়ে উঠল। আগে সে শুধু বলতো, এখন সে শুনতেও শুরু করলো। আগে সে নিজেকে প্রমাণ করতে চাইতো, এখন সে অন্যদের বুঝতে চাইতো। কখনো কখনো সেই সচেতনভাবে ছোট ছোট কথাও বলতে শুরু করলো, যেমন ধন্যবাদ আপনার কথা শেয়ার করার জন্য, বা আমি আপনার সততার প্রশংসা করি। এই বাক্যগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো অক্সিটোসিন নিঃসরণ করায়, যা বিশ্বাস, বন্ধন এবং খোলামেলা ভাব নিয়ে আসে। রুমি এখন বুঝতে পেরেছিল যে একটি ভালো কথোপকথনের উদ্দেশ্য শুধু কথা বলা নয়, বরং সামনের মানুষটিকে এমন একটি জায়গা দেওয়া যেখানে সে ভয় না পেয়ে নিজেকে প্রকাশ করতে পারে, আর এই জায়গায় বিশ্বাস তৈরি করে। কয়েক সপ্তাহ পর একটি বড় মিটিংয়ে সেই একই সহকর্মী আবার কিছু বলতে শুরু করলো। এবার রুমি শান্তভাবে তাকে বাধা দিল না। যখন তার কথা শেষ হলো তখন রুমি বলল, এটা একটা দারুণ পয়েন্ট, আর আমি এর ওপর ভিত্তি করে কিছু বলতে চাই। পুরো দল লক্ষ্য করল যে কথোপকথনটি সহযোগিতামূলক হয়ে উঠেছে, প্রতিযোগিতামূলক নয়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রুমি ভাবল, শব্দ এক, মানুষও এক, শুধু মানসিকতা বদলে গেছে। কখনো কখনো আমরা ভাবি যে ভালো সম্পর্ক আর টিম ওয়ার্ক শুধু আচরণের মাধ্যমে তৈরি হয়, কিন্তু আসলে প্রতিটি সম্পর্ক একটি কথোপকথন দিয়েই শুরু হয়। আর যদি সেই কথোপকথনে নিরাপত্তা, বিশ্বাস এবং সম্মান থাকে, তাহলে সম্পর্ক নিজে থেকে শক্তিশালী হয়ে ওঠে। রুমি এখন প্রতিটি আলাপচারিতাকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করলো। কারোর দিনটা ভালো করে দেওয়ার সুযোগ, কারোর মানসিক স্ট্রেস কমানোর সুযোগ, আর কারোর মস্তিষ্কে অক্সিটোসিন বাড়ানোর সুযোগ। তার গ্লেজারের একটি লাইন মনে পড়ল, শ্রেষ্ঠত্বের পরবর্তী স্তরে পৌঁছানো নির্ভর করে সংস্কৃতির মানের ওপর, যা নির্ভর করে সম্পর্কের মানের ওপর, যা নির্ভর করে কথোপকথনের মানের ওপর। আর এই কথাই এখন রুমির জীবনের দর্শন হয়ে উঠেছিল। যদি আপনিও কোনো সম্পর্ককে শক্তিশালী করতে চান, তা বন্ধুত্ব হোক, পরিবার হোক বা অফিসের সম্পর্ক, তাহলে পরের বার যখন কারোর সাথে কথা বলবেন, শুধু এটুকু মনে রাখবেন, আপনার শব্দ শুধু কান পর্যন্ত পৌঁছায় না, তা মস্তিষ্কের রসায়ন পর্যন্ত পৌঁছায়। তাই আপনার শব্দ ভেবে চিনতে বাছুন, কারণ সেগুলো শুধু শব্দ নয়, সংযোগ তৈরির একটি শক্তিশালী হাতিয়ার। রুমির জীবন এখন ধীরে ধীরে এটা বদলে যাচ্ছিল। সে শিখেছিল যে কথাবার্তা শুধু শব্দ নয়, তা আমাদের মন এবং সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। এখন সে কথোপকথনকে হালকাভাবে নিত না। প্রতিটি আলাপচারিতায় সে ভাবতে শুরু করত যে সে সামনের মানুষটিকে কেমন অনুভব করাচ্ছে। একদিন তার অফিসে একটি নতুন প্রজেক্ট এলো। ক্লায়েন্ট বড় ছিল এবং পুরো দলই বেশ নার্ভাস ছিল। একটি মিটিং রাখা হলো যেখানে ক্লায়েন্ট এবং তাদের দলের সাথে আলোচনা হওয়ার কথা ছিল। রুমিকে সেই মিটিং পরিচালনা করার দায়িত্ব দেওয়া হলো। মিটিংয়ের দিন সবাই কনফারেন্স রুমে জড়ো হলো। রুমি মিটিং শুরু করলো, ক্লায়েন্টের কাছ থেকে আপডেট নিল, টাইমলাইন এবং প্রত্যাশা স্পষ্ট করলো। এই কথোপকথনটি সম্পূর্ণভাবে তথ্য এবং পরিসংখ্যানের ওপর ভিত্তি করেছিল, যেমন কতদিনের মধ্যে কি ডেলিভারি করতে হবে, বাজেট কত, কার কি দায়িত্ব। এটি ছিল একটি সাধারণ প্রথম স্তরের বা লেভেল 1-এর কথোপকথন, লেনদেনমূলক। এই স্তরের আলোচনায় শুধু তথ্যের আদান প্রদান হয়, কোনো আবেগ, কোনো বিশ্বাসের জায়গা থাকে না, শুধু একটি কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় কথা হয়। রুমি অনুভব করলো যে এই আলোচনায় স্বচ্ছতা তো আসছে, কিন্তু উত্তেজনা এবং সম্পৃক্ততা অনুপস্থিত। ক্লায়েন্টের দল শুধু হ্যাঁ আর নোট করা হয়েছে বলছিল, কারোর মুখে কোনো উদ্যম ছিল না। রুমি একটু থেমে কিছুটা অনানুষ্ঠানিকভাবে কথা বলার চেষ্টা করলো। সে বলল, দেখুন, আমরা সবাই চাই যে এই প্রজেক্টটা সফল হোক, তাহলে চলুন একবার খোলামেলাভাবে আলোচনা করি যে আমরা ব্যক্তিগতভাবে এই প্রজেক্ট থেকে কি অর্জন করতে চাই। ক্লায়েন্ট দলের একজন বলল, আমরা শুধু চাই যে টাইমলাইন ঠিকঠাক থাকুক এবং কোনো ভুল না হোক। রুমি উত্তর দিল, সেটা তো ঠিকই, কিন্তু আমরা যদি একটু খোলামেলা হই তাহলে হয়তো কিছু নতুন আইডিয়াও খুঁজে পেতে পারি। এবার আলোচনা ধীরে ধীরে দ্বিতীয় স্তরে বা লেভেল 2-তে পৌঁছাচ্ছিল, অবস্থানগত কথোপকথন। এই স্তরে লোকেরা তাদের দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে রাখে, প্রভাবিত করার চেষ্টা করে বা নিজেদের কথা মানাতে চায়। ক্লায়েন্ট দল তাদের প্রত্যাশা স্পষ্টভাবে জানাচ্ছিল, আর রুমি তার দলের সীমাবদ্ধতা এবং শক্তি তুলে ধরে তাদের প্রভাবিত করার চেষ্টা করছিল, যাতে তারা কিছুটা নমনীয় হয়। এই পর্যায়ে কথোপকথন কিছুটা সংঘাতপূর্ণ হতে পারে, কিন্তু যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে স্বচ্ছতা এবং কাঠামো ভালোভাবে তৈরি হয়।
রুমি বুঝতে পারছিল যে এটি একটি জরুরি পদক্ষেপ, কিন্তু শুধু এই স্তরে আটকে থাকলে বিশ্বাস তৈরি হয় না, শুধু আপোষ হয়। মিটিং একটা বিরতির জন্য থামল। রুমি কফি মেশিনের পাশে দাঁড়িয়েছিল। তখন ক্লায়েন্ট দলের একজন সিনিয়র সদস্য মনিকা তার কাছে এসে বলল, রুমি, তুমি খুব ভালো সামলাচ্ছ, কিন্তু আমার মনে হচ্ছে সবাই একটু সতর্ক হয়ে আছে। রুমি হেসে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হয়তো আমরা সবাই একটু চাপের মধ্যে আছি আর তাই শুধু কাজের কথাই বলছি। মনিকা বলল, তুমি কি মিটিংয়ে একটু ব্যক্তিগত ছোঁয়া আনতে পারো? হয়তো এমন কিছু যা মানুষকে আরও স্বাভাবিক হতে সাহায্য করবে। মিটিং আবার শুরু হলো। এবার রুমি একটি নতুন পদ্ধতি অবলম্বন করলো। সে জিজ্ঞেস করলো, যদি আপনাদের কারোর কাছে একটি জাদুর কাঠি থাকতো, তাহলে আপনারা এই প্রজেক্টটাকে কেমন বানাতে চাইতেন? সবাই প্রথমে একটু বিভ্রান্ত হলো। তারপর একজন ক্লায়েন্ট সদস্য বলল, আমি চাইবো আমরা সত্যি প্রক্রিয়াটা উপভোগ করতে পারি, শুধু ডেডলাইনের পেছনে না ছুটি। আরেকজন বলল, আমি চাইবো আমাদের দল আর আপনাদের দল যেন একটাই দল মনে হয়, ক্লায়েন্ট আর ভেন্ডার নয়। রুমির নিজের দলও খুলতে শুরু করলো। একজন বলল, আমরা চাইবো আমাদের প্রচেষ্টাকে শুধু ডেলিভারি দিয়ে নয়, আমাদের অংশগ্রহণ দিয়েও মাপা হোক। এখন কথোপকথন একটি নতুন স্তরে পৌঁছে গিয়েছিল, তৃতীয় স্তর, রূপান্তরীকরণ কথোপকথন। এখানে কেউ শুধু তথ্য দেওয়া বা নিজের কথা মানানোর চেষ্টা করছিল না, সবাই একে অপরকে বুঝতে শুরু করেছিল, নতুন আইডিয়া অনুসন্ধান করছিল এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি হচ্ছিল। এই স্তরে বিশ্বাস নিজে থেকেই তৈরি হয়, কারণ মানুষ বিচার ছেড়ে কৌতূহলের সাথে কথা বলে। এখন আর কেউ শুধু নিজের পদের কথা ভাবছিল না, সবাই মানুষ হিসেবে একে অপরের সাথে সংযোগ স্থাপন করছিল। মিটিংয়ের শেষে একটা নতুন শক্তির সঞ্চার হয়েছিল। আইডিয়াগুলো অবাধে প্রবাহিত হচ্ছিল, দলের সদস্যরা একে অপরের কথায় প্রতিক্রিয়া দিচ্ছিল, হাসি ঠাট্টাও চলছিল। রুমি দেখলো এখন আর কেউ ক্লায়েন্ট বা ভেন্ডার নয়, সবাই সহযোগী হয়ে উঠেছে। মিটিংয়ের পর তার দলের একজন সদস্য বলল, স্যার, আজ খুব মজা লাগলো, মনে হলো যেন আমরা একটা ব্রেন স্টর্মিং সেশনে ছিলাম, চাপের ক্লায়েন্ট মিটিংয়ে নয়। রুমি বলল, এটাই তো আসল কথোপকথন, যখন মানুষ শুধু প্রক্রিয়া নিয়ে নয়, উদ্দেশ্য নিয়ে কথা বলে। সেদিন সন্ধ্যায় রুমি আবার তার ব্যালকনিতে বসেছিল, কিন্তু এবার তার চিন্তা আরও গভীর ছিল। তার মনে পড়ল, আগে সে প্রতিটি কথোপকথনকে শুধু একটা কাজ হিসেবে দেখত, কি ডেলিভারি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে যদি কোনো কথোপকথনে আপনি সামনের মানুষটিকে অন্বেষণ করার সুযোগ দেন, তাহলে সেই সম্পর্কটাই বদলে যায়। সে এখন বুঝতে পারছিল যে প্রথম স্তরের কথোপকথন দিয়ে কাজ চলে, দ্বিতীয় স্তরের কথোপকথন দিয়ে স্বচ্ছতা আসে, কিন্তু আসল রূপান্তর আসে তৃতীয় স্তরের কথোপকথন থেকে। নেতারা যদি শুধু প্রথম বা দ্বিতীয় স্তরে কাজ করেন, তাহলে বিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যায়। কিন্তু যখন কোনো নেতা অন্যদের কথা শোনেন, তাদের দৃষ্টিভঙ্গি বোঝেন এবং তাদের সাথে মিলে কিছু নতুন তৈরি করেন, তখন মানুষ তাকে শুধু অনুসরণ করে না, তার সাথে জুড়ে যায়। রুমি তার ডেস্কের ওপর একটি নোট লাগিয়ে দিল, শুধু কাজ শেষ করার জন্য কথা বলো না, বিশ্বাস তৈরি করার জন্য কথা বলো। এখন সে প্রতিটি মিটিংয়ের আগে নিজেকে একটি প্রশ্ন করত, আমি শুধু কথা বলতে যাচ্ছি নাকি সংযোগ তৈরি করতে? আর এটাই রুমির নতুন সুপার পাওয়ার হয়ে উঠেছিল, কথোপকথনকে এমনভাবে ডিজাইন করা যা শুধু ফাইল নয়, মনও খুলে দেয়। কারণ শেষ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আমরা একে অপরের সাথে এমন কথা বলি যা আমাদের বদলে দেয়, ভয় ছাড়া, ভান ছাড়া, শুধু মন থেকে মনে। রুমির জীবনে এখন কথোপকথন শুধু কাজের অংশ ছিল না, বরং এক ধরনের শিল্প হয়ে উঠেছিল। সে নিজের মধ্যে ধীরে ধীরে সেই পরিবর্তন অনুভব করছিল যা কোনো বই থেকে নয়, বরং আসল মানুষের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এসেছিল। এখন যখন সে কারোর সাথে কথা বলতো, তখন তার প্রাথমিকতা শুধু উত্তর দেওয়া থাকতো না, সে চেষ্টা করত সামনের মানুষটিকে সত্যিকারের শোনার, সংযোগ স্থাপনের জন্য, বোঝার জন্য। একদিন তার অফিসে এক জুনিয়র সহকর্মী অনমিকাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সে সাধারণত খুব উদ্যমী থাকতো, কিন্তু সেদিন একেবারে চুপচাপ ছিল। রুমি ভাবল, চলো জিজ্ঞেস করে দেখি, হয়তো কোনো সাহায্য করতে পারবো। সে অনমিকার ডেস্কের কাছে গিয়ে সাধারণভাবে বলল, হ্যাঁ, সব ঠিক আছে তো? আজ তোমাকে একটু মন মরা যাচ্ছে। অনমিকা প্রথমে ইতস্তত করলো, তারপর বলল, হ্যাঁ স্যার, আসলে কাজের চাপ একটু বেশি। রুমি উত্তর দিল, যদি কথা বলতে চাও আমি আছি, কোনো চাপ নেই, শুধু জানালাম। অনমিকা প্রথমে এড়িয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর নিজেই রুমির কেবিনে এলো।
সে ধীরে ধীরে বলতে শুরু করলো যে তার মনে হচ্ছে তার আইডিয়াগুলোকে দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সে ইনপুট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লোকেরা তাকে উপেক্ষা করছে। রুমি শোনার সময় একবারও তাকে থামালো না। সে তার চেয়ারের পেছনে হেলান দিল, ফোন সাইলেন্ট করলো এবং পুরো মনোযোগ অনামিকার উপর দিল। তার চোখ অনামিকার চোখের দিকে ছিল এবং মুখটা একেবারে শান্ত ছিল। অনামিকা বলতে থাকলো, আর ধীরে ধীরে তার মুখটা হালকা হতে শুরু করলো, যেন কেউ তার ভিতরের ভার কমিয়ে দিয়েছে। যখন অনামিকা চুপ করলো, রুমি শুধু একটি প্রশ্ন করলো, এই পরিস্থিতিতে তুমি কি চাও? শুধু সম্মান নাকি অংশগ্রহণও? অনামিকা একটু ভেবে বলল, হয়তো দুটোই। আমি শুধু চাই যখন আমি কিছু বলি তখন যেন লোকেরা মন দিয়ে শোনে। রুমি হেসে বলল, এটা তো ন্যায্য কথা, আর তোমার বক্তব্য সম্পূর্ণ যুক্তিযুক্ত। চলো দেখি এটা কিভাবে ঠিক করা যায়। সেদিন রুমি একটি খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বিষয় বুঝতে পারল। শোনা মানে শুধু শব্দ শোনা নয়, শোনা মানে কাউকে জায়গা দেওয়া। রুমে অনামিকাকে কোনো পরামর্শ দেয়নি বা তাকে বোঝানোর চেষ্টাও করেনি যে সে বেশি ভাবছে। সে শুধু শুনেছিল, পুরো মনোযোগ দিয়ে, পুরো মন দিয়ে। এখান থেকেই তার মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হলো, সংযোগ স্থাপনের জন্য শোনা। এই শোনা কোনো যুক্তি ধরা বা উত্তর দেওয়ার জন্য নয়, এটা সেই মানুষটির সাথে যুক্ত হওয়ার জন্য যে সামনে বসে আছে। কিছুদিন পর রুমের দলে একটি প্রজেক্ট পিছিয়ে গেল। একটি টিম মিটিং ডাকা হলো। লোকেরা একটু আত্মরক্ষীমূলক ছিল। কেউ কাউকে দোষারোপ করতে শুরু করলো, কেউ নিজের কাজকে সঠিক প্রমাণ করতে লাগলো। মিটিংটা একটা প্রতিযোগিতামূলক আলোচনায় পরিণত হয়েছিল, যেখানে প্রত্যেকে নিজেকে সঠিক প্রমাণ করতে চাচ্ছিল। রুমি সবাইকে শান্ত হতে বলল এবং বলল, চলো আজ একটু অন্যরকম কিছু করি। আমরা সবাই নিজের কথা পরে বলবো। প্রথমে প্রত্যেকে শুধু একটি কাজ করবে, পাশের জনের কথা পুনরাবৃত্তি করবে এবং সে যে আবেগ অনুভব করছে তা বর্ণনা করবে। সবাই প্রথমে এটাকে হালকাভাবে নিল, কিন্তু রুমি জোর দিল। একে একে সবাই একে অপরের কথা পুনরাবৃত্তি করতে শুরু করলো, কোনো বিরোধিতা ছাড়া, কোনো বিচার ছাড়া, একেবারে। যেই এই প্রক্রিয়া শুরু হলো, সবার বলার ধরনে কোমলতা চলে এলো। লোকেরা বুঝতে পারল যে প্রত্যেকের গল্পের পেছনে একটি আসল আবেগ আছে, চাপ, উদ্বেগ, অপরাধবোধ বা অসহায়তা। এই কার্যকলাপের পর রুমি বলল, এবার বলো, আমাদের কি ঝগড়া করতে হবে নাকি একসাথে সমাধান করতে হবে? এবার আর কেউ দোষারোপ করলো না। সবাই মিলে নতুন কিছু তৈরি করতে শুরু করলো। নতুন আইডিয়া আসতে লাগলো, সমাধান বেরিয়ে এলো। সেই মিটিংয়ে রুমি একটি বড় শিক্ষা পেল। যখন আমরা সংযোগ স্থাপনের জন্য শুনি, তখন কথোপকথন প্রতিযোগিতা থেকে সহযোগিতায় বদলে যায়। শোনা কোনো নিষ্ক্রিয় কাজ নয়, এটি সক্রিয় সহানুভূতি। এর মানে হলো আপনি সামনের জনের শব্দের পেছনের অর্থ বোঝার চেষ্টা করছেন, তার আবেগ অনুভব করছেন, আর এই গুণটি প্রত্যেক মহান নেতার মধ্যে থাকে। রুমির মনে পড়ল, আগে যখন সে জুনিয়র ছিল তখন সে প্রায়ই মিটিংয়ে উপেক্ষিত বোধ করত। বড়রা তার শব্দ শুনত, কিন্তু তার অর্থ বুঝত না। আর যখন কোনো মানুষ অনুভব করে যে তার কথা শোনা হচ্ছে না, তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। এখন যখন রুমি নিজেই নেতা, তখন সে সেই নীরবতা ভাঙতে চেয়েছিল। সে তার দলে একটি সংস্কৃতি তৈরি করলো, যেখানে প্রতি সপ্তাহে একটি লিসনিং সার্কেল হতো। কোনো এজেন্ডা নেই, কোনো প্রেজেন্টেশন নেই, শুধু একে অপরকে শোনার জন্য সময়। প্রথমবার সবাই একটু অস্বস্তিতে ছিল। তারপর একজন বলল, আমার মা হাসপাতালে ভর্তি, আর আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। সেদিন পুরো ঘরটা একেবারে নীরব হয়ে গেল। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো বিচার নেই, সবাই শুধু তাকে শুনল। রুমি অনুভব করল যে যখন মানুষ সংযোগ স্থাপনের জন্য শোনে, তখন বিশ্বাস নিজে থেকেই তৈরি হয়, আর বিশ্বাস দিয়েই শক্তিশালী দল তৈরি হয়। এখন তার মিটিংয়ে লোকেরা ভয় ছাড়াই স্বাধীনভাবে কথা বলতো, কারণ তারা জানতো যে তাদের নেতা শুধু শোনে না, বোঝেও। একদিন অনামিকা আবার এলো, কিন্তু এবার হাসি মুখে। সে বলল, স্যার, এখন মনে হয় আমার কথার মূল্য আছে। রুমি বলল, কারণ তোমাকে শুধু শোনা হয় না, বোঝাও হয়। আর এটাই ছিল রুমির আসল নেতৃত্ব। সে তার দলকে শুধু কাজ শেষ করার কারিগর বানায়নি, একে অপরের শ্রোতা বানিয়েছিল। সন্ধ্যায় যখন রুমি বাড়ি ফিরল, তখন তার মেয়ে তাকে বলল, বাবা, আজ আমার গল্প শুনবে তো? রুমি ল্যাপটপ বন্ধ করল, মোবাইল দূরে রাখল এবং বলল, শুধু শুনবো না, বুঝবো। কারণ সে এখন জানত যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেতু শব্দ দিয়ে নয়, সংযোগ দিয়ে তৈরি হয়। আর সংযোগ শুধু একটি জিনিস দিয়েই তৈরি হয়, আন্তরিকভাবে শোনা।
রুমি এখন কথোপকথনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছিল। সে এখন শুধু শুনতো না, সে বোঝার চেষ্টা করত যে সামনের মানুষটি আসলে কি বলতে চায়, তার শব্দের পেছনে কি আবেগ, কি উদ্দেশ্য রয়েছে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তাকে আরও একটি নতুন শিক্ষা দিল। অনুমানের চেয়ে স্বচ্ছতা অনেক বেশি শক্তিশালী। সেদিন তার দল একটি নতুন ক্লায়েন্টের সাথে প্রথম মিটিং করছিল। ক্লায়েন্টের নাম ছিল মিস্টার বক্সি, একজন শান্ত, সংযত কিন্তু কিছুটা অন্তর্মুখী মানুষ। তিনি শুরুতে শুধু এটুকুই বলেছিলেন, আমরা খুব সোজা সাপটা কাজ চাই, দয়া করে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এড়িয়ে চলবেন। মিটিং শেষ হলো এবং প্রত্যেকে নিজের মতো করে এর ব্যাখ্যা তৈরি করে নিল। একজন বলল, মানে সাধারণ ডিজাইন চাই। আরেকজন বলল, সৃজনশীল কিছু করো না, শুধু যেমন বলা হয়েছে তেমন করো। রুমি লক্ষ্য করল যে প্রত্যেকেই নিজের বোঝাপড়া থেকে অর্থ বের করছে, কিন্তু কেউই স্পষ্ট করে কিছু জানতে চায়নি। রুমির এটা অদ্ভুত লাগলো। সে ভাবল, আমাদের হয়তো ডাবল ক্লিক করা উচিত ছিল। ডাবল ক্লিকিং মানে ঠিক সেটাই যেটা আমরা কম্পিউটারে করি, কোনো কিছুর উপর ক্লিক করে তার গভীরে যাওয়া, তার আসল বিষয়বস্তু জানা। যোগাযোগের ক্ষেত্রেও কখনো কখনো আমাদের কোনো শব্দ বা বাক্যাংশের উপর ডাবল ক্লিক করা জরুরি, যাতে আমরা অনুমানের উপর না চলে স্পষ্ট বোঝাপড়ার উপর চলি। রুমি পরের দিন নিজেই মিস্টার বক্সিকে ফোন করল। সে বলল, স্যার, আপনি বলেছিলেন অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এড়িয়ে চলতে। আপনি কি দয়া করে একটু ব্যাখ্যা করতে পারেন যে আপনার কাছে পরীক্ষা নিরীক্ষার মানে কি? মিস্টার বক্সি একটু অবাক হলেন, কিন্তু বললেন, মানে যখন কোনো কনসেপ্ট বারবার পরিবর্তন করা হয় বা এমন ডিজাইন আনা হয় যা আমাদের ব্র্যান্ডের পরিচয়ের সাথে মেলে না। আমরা নতুন আইডিয়াকে আটকাতে চাই না, শুধু এলোমেলো সৃজনশীলতাই এড়াতে চাই। রুমি তখনই একটি নোটপ্যাডে লিখল, ব্র্যান্ডের পরিচয় থেকে বিচ্যুতি নিয়ে ভয়, সৃজনশীল ইনপুট নিয়ে নয়। এবার রুমি স্বচ্ছতা পেয়ে গেল। যদি সে অনুমানের উপর ভিত্তি করে কাজ করত, তাহলে হয়তো সে একটি বিরক্তিকর এবং কল্পনা শক্তিহীন প্রজেক্ট তৈরি করত। কিন্তু এখন সে আত্মবিশ্বাসের সাথে তার দলকে গাইড করতে পারত যে সৃজনশীলতা জরুরি, শুধু তার ধরনটা ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সে তার দলের কাছে ফিরে গিয়ে বলল, কালকের মিটিংয়ে ক্লায়েন্ট যা বলেছিল আমি সেটার উপর ডাবল ক্লিক করেছি। এখন আমাদের কাছে স্পষ্ট যে তিনি পরীক্ষা নিরীক্ষাকে ভয় পান না, শুধু অসংগঠিত সৃজনশীলতা নিয়ে সতর্ক। দলের সঙ্গে সঙ্গে শক্তির পরিবর্তন হলো। সবাই অনুভব করল যে স্বচ্ছতা আনার ফলে কতটা পার্থক্য হয়। এরপর রুমি একটি ইন্টারনাল নীতি তৈরি করল যে প্রতিটি প্রধান শব্দ বা বাক্যাংশ যা অস্পষ্ট মনে হবে তার ওপর ডাবল ক্লিক করতে হবে। কয়েক সপ্তাহ পর অনামিকা আবার একবার তার কাছে এলো, একটু বিরক্ত মেজাজে। সে বলল, স্যার, আমার মনে হয় দলে কিছু লোক আমাকে সমর্থন করে না। রুমি শান্তভাবে জিজ্ঞেস করল, সমর্থন বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানসিক সমর্থন, ফিডব্যাক সমর্থন, নাকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্তি? অনামিকা একটু থেমে বলল, হয়তো আমার মনে হয় যখন আমি কোনো আইডিয়া দিই তখন লোকে সেটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে না। রুমি হেসে বলল, তাহলে সমর্থন বলতে তুমি স্বীকৃতি এবং বিবেচনা দুটোই চাইছো? অনামিকা মাথা নাড়ল। রুমি উত্তর দিল, ঠিক আছে, এখন যখন স্বচ্ছতা আছে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমি তোমার পরের আইডিয়া প্রেজেন্টেশনে নিজে উপস্থিত থেকে দেখব কোথায় উন্নতির প্রয়োজন। রুমি শিখল যে যদি সে অনামিকার সমর্থন পায় না, কথাটিকে আক্ষরিক অর্থে নিত, তাহলে হয়তো সে তার আসল প্রয়োজনটা বুঝতে পারত না। কিন্তু ডাবল ক্লিক করার ফলে আসল কথা সামনে এলো। এখন রুমি তার বাচ্চাদের সাথে কথা বলার সময় ওই শিক্ষাটি প্রয়োগ করত। একদিন তার ছোটো মেয়ে বলল, বাবা, আমার ভয় করছে। রুমি জিজ্ঞেস করল, কিসের ভয় করছে, পরীক্ষার নাকি অন্য কিছুর? তার মেয়ে বলল, না বাবা, আমার ভয় করছে যে আমি যদি কম নাম্বার পাই তাহলে তুমি রেগে যাবে। রুমি সঙ্গে সঙ্গে তার মেয়েকে জড়িয়ে ধরে বলল, ভয় তো তখন লাগে যখন আমরা কথা বলি না। তোমার উপর রাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার নাম্বারকে নয়। সেদিন রুমি অনুভব করলো যে বাচ্চারাও অস্পষ্ট শব্দ ব্যবহার করে, আর স্বচ্ছতা পাওয়ার জন্য আমাদের তাদের আবেগগুলোকে আলতোভাবে অন্বেষণ করতে হয়। অফিসে এখন রুমির নেতৃত্বের ধরন আরও পরিমার্জিত হয়ে গেছিল। সে প্রতিটি মিটিংয়ে উৎসাহিত করত যে কেউ যদি কোনো অস্পষ্ট শব্দ ব্যবহার করে তাহলে তাকে চ্যালেঞ্জ করা হোক, নেতিবাচক নয় বরং কৌতূহল থেকে। একবার কেউ বলল, এই স্ট্র্যাটেজিতে ঝুঁকি আছে। রুমি জিজ্ঞেস করল, ঝুঁকি কোন স্তরে, আর্থিক, খ্যাতির নাকি বাস্তবায়নের? আলোচনা আরও গভীর হলো এবং স্বচ্ছতা এতটা বাড়ল যে দল একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে ফেলল। এখন দলের মধ্যে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে অনুমানকে স্বচ্ছতা দিয়ে প্রতিস্থাপন করা হতো। রুমিয়ের নাম দিয়েছিল ক্লিক ফর ক্ল্যারিটি সেশন।
প্রতি সপ্তাহে একটি সেশন হতো যেখানে তারা কোনো বাস্তব বিবৃতি তুলে নিত এবং তার মধ্যে লুকিয়ে থাকা অস্পষ্ট শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করত। একবার কেউ বলেছিল, ক্লায়েন্ট হতাশ। রুমি জিজ্ঞেস করলো, হতাশ কী নিয়ে? সময়সীমা, গুণগত, নাকি যোগাযোগ নিয়ে? তদন্ত করে জানা গেল যে ক্লায়েন্ট শুধুমাত্র একটি ইমেলের দেরির জন্য হতাশ, বাকি সব ঠিক ছিল। যদি তারা ডাবল ক্লিক না করত তাহলে পুরো দল অপরাধবোধে ভুগত, অপ্রয়োজনীয় চাপ নিত এবং হয়তো তাদের অনুপ্রেরণাও ভেঙে যেত। রুমি এখন বুঝতে পারত যে শব্দের ওজন থাকে কিন্তু অর্থের দিক নির্দেশনা থাকে। যতক্ষণ না আমরা শব্দগুলোকে খুলে দেখি ততক্ষণ আমরা অনুমানের জালে আটকে থাকি। এখন তার কথোপকথনগুলো ছোট হতো না, কিন্তু তার গুণগত অনেক গভীর হয়ে গিয়েছিল। সে জেনে গেছিল যে শোনা হলো প্রথম স্তব, সংযোগ স্থাপন দ্বিতীয়, কিন্তু স্বচ্ছতা আনা হলো তৃতীয় এবং সবচেয়ে জরুরি ধাপ। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তার স্ত্রী তাকে সাধারণভাবে বলল, আজকাল তোমাকে খুব অন্যরকম লাগে। রুমি হালকা হেসে জিজ্ঞেস করল, অন্যরকম মানে? ভালো অন্যরকম নাকি অদ্ভুত অন্যরকম? স্ত্রী হেসে বলল, ভালো অন্যরকম। এখন তুমি শুধু শোনো না, বোঝো। আর রুমি ভাবল, হয়তো এটাই আসল সফলতা, যখন মানুষ তোমার শব্দ দিয়ে নয়, তোমার বোঝার ধরন দিয়ে স্বস্তি বোধ করে। কারণ স্বচ্ছতা শুধু বিভ্রান্তিই দূর করে না, তা বিশ্বাসও তৈরি করে। আর বিশ্বাস যে কোনো সম্পর্ককে, তা পেশাগত হোক বা ব্যক্তিগত, স্থায়ী করে তোলে। রুমির জীবন এখন আগের থেকে অনেক আলাদা হয়ে গিয়েছিল। তার যোগাযোগের ধরন শুধু উন্নত হয়নি, বরং রূপান্তরিত হয়েছিল। সে এখন আর শুধু একজন ম্যানেজার ছিল না, সে এমন একজন নেতা হয়ে উঠেছিল যে মানুষের আবেগ বুঝত, তাদের প্রতিক্রিয়ার পেছনের কারণগুলো চিনত এবং এমনভাবে কথোপকথন ডিজাইন করত যা বিশ্বাস তৈরি করে, ভয় নয়। কিন্তু এই সব কিছু রাতারাতি হয়নি। রুমি একটি বেদনাদায়ক ভুল থেকে এই শেষ এবং সবচেয়ে শক্তিশালী শিক্ষাটি পেয়েছিল, ভয়ের বদলে বিশ্বাস জাগানো। একদিন অফিসে ক্লায়েন্ট মিটিংয়ের কয়েক ঘন্টা আগে রুমির দলের জুনিয়র ডিজাইনার রুহুল ইমেল করলো যে তার দিদার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এবং সে সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িতে যেতে চায়। সে নার্ভাস ছিল এবং তার ইমেলের শেষ লাইনে লেখা ছিল, অসুবিধার জন্য দুঃখিত স্যার, আশা করি এর জন্য প্রেজেন্টেশনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। রুমি তখন চাপের মধ্যে ছিল, ক্লায়েন্ট গুরুত্বপূর্ণ ছিল এবং প্রেজেন্টেশন অসম্পূর্ণ ছিল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল উত্তর দেওয়া, এটা খুব দায়িত্বজ্ঞানহীন কাজ, তুমি জানতে যে আজ মিটিং ছিল। কিন্তু তারপর সে থামল। তার মনে পড়ল যে কথোপকথন শুধু শব্দের আদান প্রদান নয়, তা মস্তিষ্কের রসায়ন বদলে দিতে পারে। যদি সে এই উত্তরটা পাঠায় তাহলে রুহুলের মস্তিষ্ক কর্টিসলে ভরে যাবে, ভয়, লজ্জা, অপরাধবোধ। কিন্তু যদি সে একটু বিচক্ষণতা দেখায় তাহলে সে অক্সিটোসিন নিঃসরণ করতে পারে, সংযোগ, বিশ্বাস, নিরাপত্তা। সে একটা গভীর শ্বাস নিয়ে লিখল, রুহুল, আশা করি তোমার দিদা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পরিবার সবার আগে, প্রেজেন্টেশনের জন্য চিন্তা করো না, আমরা একসাথে সামলে নেব। সে দলের আরেকজন ডিজাইনারকে সঙ্গে সঙ্গে ব্রিফ করল এবং নিজেও অনেক রাত পর্যন্ত থেকে পুরো দলকে অনুপ্রাণিত করল। মিটিং পরের দিন হলো এবং ক্লায়েন্ট খুশি হলো। রুহুল এক সপ্তাহ পর ফিরে এসে বলল, স্যার, আমি ভেবেছিলাম আপনি রাগ করবেন, কিন্তু আপনি যে ভরসা দেখিয়েছিলেন তা আমাকে সারা জীবনের জন্য একটা শিক্ষা দিয়েছে। রুমি বুঝতে পারল প্রতিটি কথোপকথন একটি চৌরাস্তার মতো, হয় আমরা ভয় জাগাই, নয়তো বিশ্বাস। নেতাদের কাজ হলো সঠিক রাস্তাটা বেছে নেওয়া। এখন রুমি সক্রিয়ভাবে লক্ষ্য করত যে কোন শব্দ বা বলার ধরন মানুষের মধ্যে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া জাগায়। একবার একটি টিম মেম্বার মিটিংয়ে এমন একটি আইডিয়া দিল যা বাকিদের কাছে একটু অপরিপক্ক মনে হয়েছিল। কিছু লোক হাসতে শুরু করলো। রুমির সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে দিয়ে বলল, প্রতিটি আইডিয়াই মূল্যবান, বিশেষ করে যখন তা ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসে। চলুন এটা নিয়ে আমরা কৌতূহল নিয়ে ভাবি, বিচার করে নয়। এই বাক্যটি সাধারণ ছিল, কিন্তু এর প্রভাব ছিল গভীর। সেই টিম মেম্বারের চোখে সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ফিরে এলো। রুমি শিখেছিল যে বিশ্বাস একটি ভঙ্গুর জিনিস, আর কথোপকথনই তাকে রক্ষা করতে বা ধ্বংস করতে পারে। বাড়িতেও এমন একটি পরিস্থিতি ঘটল যা তাকে আরও আবেগাত্মকভাবে সচেতন করে তুলল। তার মেয়ে তানিয়া এক রাতে স্কুল থেকে ফিরে বলল, বাবা, আমি অঙ্কে কম নম্বর পেয়েছি। আর রুমি কিছু বলার আগেই তানিয়া দ্রুত যোগ করল,
প্লিজ শাস্তি দিও না, আমি খুব চেষ্টা করেছিলাম কিন্তু পরীক্ষার সময় সব ভুলে গিয়েছিলাম। রুমির মনে পড়ল সেও ছোটবেলায় যখন কম নম্বর পেত তখন তার ভয় করত, নম্বরের জন্য নয়, বাবা মায়ের প্রতিক্রিয়ার জন্য। সে তার মেয়েকে জড়িয়ে ধরে বলল, তানিয়া, তুমি চেষ্টা করেছো, এটাই আমার কাছে যে কোনো নম্বরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই নাতে প্রথমবার তানিয়া তার মনের কথা শেয়ার করল। পরীক্ষার সময় সে কতটা উদ্বিগ্ন থাকে এবং কিভাবে সে মাঝে মাঝে জানা জিনিসও ভুলে যায়। রুমি তাকে বলল, আমরা একসাথে একটা উপায় খুঁজে বের করব, তুমি একা নও। সে বুঝতে পারল যে যখন আমরা বিশ্বাস জাগাই তখন মানুষ নিজেকে খুলে ধরে, আর যখন আমরা ভয় জাগাই তখন মানুষ নিজের মধ্যে গুটিয়ে যায়। অফিসে আরেকটি ঘটনা তাকে আরও দৃঢ়ভাবে বুঝিয়ে দিল যে প্রত্যেক নেতাকে মানসিক প্রতিক্রিয়ার কারণগুলো চিনতে হবে। তার এইচআর হেড একটি গোপনীয় বিষয় শেয়ার করলেন। একজন জুনিয়র মহিলা কর্মী হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন, কিন্তু তিনি নাম বলতে চাননি। রুমি প্রতিক্রিয়া দেখানোর পর্যবেক্ষণ জিজ্ঞাসা করতে লাগলো, সে কি নিরাপদ বোধ করছে? আমরা কি এমন কিছু করতে পারি যাতে সে সুরক্ষিত এবং ক্ষমতায়িত বোধ করে? তারপর সে পুরো দলে একটি বেনামি রিপোর্টিং সিস্টেম চালু করল এবং সমস্ত ম্যানেজারদের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর একটি কর্মশালার আয়োজন করল। দলের পরিবেশ দৃশ্যমানভাবে ভালো হয়ে গেল, লোকেরা খোলামেলাভাবে কথা বলতে শুরু করল, দ্বন্দ্ব কমে গেল। রুমি এখন একটি রূপলীন নিয়ম তৈরি করে নিয়েছিল। প্রতিক্রিয়া দেখানোর আগে থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ভয়ে জাগাচ্ছি নাকি বিশ্বাস? সে তার মিটিংয়ে ভাষা সাবধানে বেছে নিতে শুরু করলো। এখন সে এমন বাক্যাংশ ব্যবহার করত যেমন, চলো একসাথে এটা নিয়ে ভাবা যাক, আমি সমর্থন করার জন্য আছি, বিচার করার জন্য নয়, তোমার দৃষ্টিকোণ গুরুত্বপূর্ণ, সময় নাও, কোনো চাপ নেই। এই ছোট ছোট শব্দগুলো খুব বড় প্রভাব ফেলত। একদিন তার দলের এক নতুন সদস্য আকাশ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভুল করে অন্য ক্লায়েন্টকে পাঠিয়ে দিল। পুরো দলে আতঙ্কে ছিল এবং আকাশ প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় ছিল। রুমি শান্তভাবে জিজ্ঞাসা করল, আকাশ, তোমার উদ্দেশ্য কী ছিল? আকাশ ভয় পেয়ে বলল, স্যার, আমি শুধু তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, আমি ডাবল চেক করিনি। রুমি বলল, ঠিক আছে, ভুল হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো আমরা এর থেকে কি শিখি। এখন আমরা ড্যামেজ কন্ট্রোলের উপর মনোযোগ দেব এবং পরের বার থেকে আমরা একটি সাধারণ চেকিং প্রোটোকল গ্রহণ করব। আকাশ অবাক হয়ে গেল। সে আস্তে করে বলল, স্যার, আপনি প্রথম বস যার কাছে বকা খাওয়ার বদলে শেখার সুযোগ পেলাম। রুমি হাসল। সে জানত যে সে আরও একটি সুযোগ নিয়েছে ভয় জাগানোর পরিবর্তে বিশ্বাস তৈরি করার। এখন রুমি শুধু একজন নেতা ছিল না, সে একজন রূপান্তরী হয়ে উঠেছিল। তার নেতৃত্বের ধরন ভয় ভিত্তিক ছিল না, ছিল বিশ্বাস ভিত্তিক। আর বিশ্বাস ভিত্তিক নেতৃত্বেই সেই ম্যাজিক থাকে যা একটি সাধারণ সংস্থাকে অসাধারণ করে তুলতে পারে। এখন যখন সে তার যাত্রার দিকে ঘিরে দেখে তো তার মনে পড়ে যে সে এক এক করে কথোপকথনের নিউরোসায়েন্স শিখেছে, কথোপকথনের স্তর বুঝেছে, সংযোগ স্থাপনের শিল্প শিখেছে, স্বচ্ছতা আনা শিখেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাস জাগানো শিখেছে। এখন তার জীবনে প্রতিটি কথোপকথন অর্থপূর্ণ ছিল, তা হোক বাড়িতে, অফিসে বা কোনো বন্ধুর সাথে। আর হয়তো এটাই সবচেয়ে বড় সাফল্য ছিল যে সে এখন শুধু কথা বলতো না, সে সংযোগ তৈরি করত। কারণ সে এখন এটা ভালোভাবে বুঝতে পেরেছিল যে কথোপকথন শুধু কথা বলার ধরন নয়, এটা মানুষের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়ার ব্রিজ। আর যখন সেই ব্রিজ শক্তিশালী হয় তখন ভয় ভেঙে পড়ে আর বিশ্বাস ফুটে ওঠে। এখানেই রুমির গল্প শেষ হয়, কিন্তু সে যা শিখেছে তা তার প্রতিটি শব্দে ফুটে উঠেছে। রুমির জীবন এখন আগের মতো ছিল না। প্রতিটি ছোট বড় কথোপকথন, প্রতিটি আলাপচারিতায় এখন সে একটি নতুন বোঝাপড়া নিয়ে আসতো। যে কথাগুলো আগে তার কাছে শুধু কথাই মনে হতো, এখন সে তার পেছনের আবেগ, উদ্দেশ্য এবং কারণগুলো অনুভব করতে পারত। সে জেনেছিল যে প্রত্যেক মানুষ নিজের ভিতরে কিছু ভয়, কিছু আশা এবং কিছু বিশ্বাস নিয়ে কথা বলে, আর একজন নেতার কাজ শুধু শোনা নয়, সংযোগ স্থাপন করা। সে এটাও শিখেছিল যে যখন আমরা আলোচনায় শুধু নিজেদের বক্তব্য প্রমাণ করার চেষ্টা করি তখন আমরা সংযোগ হারিয়ে ফেলি, কিন্তু যখন আমরা সামনের জনের কথা আন্তরিকভাবে বোঝার চেষ্টা করি তখন এমন একটি জায়গা তৈরি হয় যেখানে বিশ্বাস জন্মায়। রুমি এখন প্রতিক্রিয়া দেখাতো না, সে প্রতিক্রিয়া ডিজাইন করত। সে বুঝত যে কারোর বলার ধরন, শারীরিক ভাষা বা নীরবতাও একটি ভাষা, এবং সে ভাষা বুঝতে শিখেছিল।
এখন অফিসে মিটিং হোক বা বাড়িতে মেয়ের সাথে কোনো কথাবার্তা, রুমি এখন প্রতিটি কথায় একটি সচেতন প্রচেষ্টা করত যাতে সে ভয় নয় বিশ্বাস জাগাতে পারে। আর যখন বিশ্বাস জাগে তখন মানুষ খোলে, এগিয়ে যায় এবং নিজেদের সেরা ভার্সানে কাজ করে। রুমির নেতৃত্ব এখন শুধু লক্ষ্যমাত্রা পূরণ করানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে একটি কালচার তৈরি করছিল, এমন একটি কালচার যেখানে মানুষ নিরাপদ বোধ করে, তাদের কথা শোনা হয় এবং তারা নিজেদের মূল্যবান মনে করে। এটাই ছিল আসল সাফল্য, যা কোনো মেট্রিক্সে মাপা যায় না, কিন্তু প্রতিটি মুখের হাসিতে এবং প্রতিটি সৎ কথাবার্তায় ফুটে উঠত। এখন রুমি বুঝতে পেরেছিল যে কথোপকথন দিয়েই সংস্কৃতি তৈরি হয়, আর সংস্কৃতি দিয়ে ফিউচার। আর সে এখন এমন একটি ফিউচার তৈরি করছিল যেখানে ভয়ের জায়গায় ছিল বিশ্বাস আর প্রতিযোগিতার জায়গায় ছিল সহযোগিতা। এখানেই রুমির গল্প তো শেষ হয়, কিন্তু সে যা শিখেছে তা প্রত্যেক সেই মানুষ এগিয়ে নিয়ে যেতে পারে যে কথা বলার চেয়ে সংযোগ তৈরিতে বিশ্বাস রাখে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য। এখানেই সারসংক্ষেপ শেষ হলো।